আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফেজ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অর্থনীতির স্বার্থে তৈরি পোশাক শিল্পে নিরাপত্তা জোরদারে গার্মেন্টস মালিকদের আহ্বান, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপদেষ্টাদের আশ্বাস। ক্ষমতা চিরস্থায়ী করতে সংবিধান সংশোধন করা হয়েছিল, আওয়ামী লীগ অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বললেন বদিউল আলম মজুমদার। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান ও উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত। সরকারের কাছ থেকে কাজ দেখতে চায় জনগণ বললেন অর্থ উপদেষ্টা, করদাতাদের উপর জুলুম না করতে এনবিআর চেয়ারম্যানের আহ্বান। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য চারা উৎপাদন করছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উৎসাহ যোগাচ্ছেন কৃষি বিজ্ঞান বিভাগের একদল শিক্ষক। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে রাঙামাটিতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগে বিশিষ্টজনদের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় সভা করছে বিজিএমইএ। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে সভায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিজিএমইএ নেতা, তৈরি পোশাক কারখানা মালিক ও শ্রমিক নেতারা রয়েছেন। বৈঠকের খবর জানতে তাফিমুল ইসলামের কাছে যাব, তিনি বিজিএমইএ ভবনে আছেন। তাফিমুল, বিজিএমইএর মতবিনিময় সভায় কি কি বিষয়ে আলোচনা চলছে, আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? শুরু হয়েছে সভা 12টার দিকে হওয়ার কথা ছিল, সেটি আধা ঘন্টা ডিলেতে 12:30টার দিকে সভা শুরু হয়েছে। প্রথম দিকে মালিকরা, গার্মেন্টস যে মালিকরা রয়েছেন তারা কথা বলেছেন। তারা যে জিনিসটি সবচেয়ে বেশি তুলে ধরেছেন যে এই 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর যে পোশাক যে কারখানাগুলো রয়েছেন, পোশাক শিল্পগুলো রয়েছেন, এখানে যে হামলাগুলো হচ্ছে, এতে করে তারা বেশ বিপাকে পড়ে গেছেন। তারা বলছেন যে নিরাপত্তা, একদিকে যে নিরাপত্তা পেলে, এখন যারা মালিকরা রয়েছেন তারা বলছেন নিরাপত্তা পেলে তারা গার্মেন্টস চালু করবেন, এবং কিন্তু তারা অনেকেই বলার চেষ্টা করছে যে কিসের ভরসায় তারা প্রতিষ্ঠানগুলো খুলবেন, সেই কথাটাও কিন্তু তারা বলছেন। অনেকেই এবার বলছেন যে এই সব কথা বলার থেকে এখন হচ্ছে সবচেয়ে উত্তরণের যে উপায়গুলো সেগুলোকে খুঁজতে হবে, মালিকরা সেই কথাটাও বলার চেষ্টা করছেন। এখানে আজকের এই মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা আদিলুর রহমান খান এবং কেউ হচ্ছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সজীব মাহমুদ ভূঁইয়া, এবং এর সাথে আরেকজন রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মালিকরা তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন এই সমস্যা যদি অতি তাড়াতাড়ি সমাধান করা না হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশে যারা বিনিয়োগ করে, পোশাক খাতে যারা বিনিয়োগ করে বাইরের দেশে, তারা কিন্তু বাইরের দেশগুলোতে চলে যাবে। এবং তারা বলতে চেষ্টা করছেন যে এই পর্যন্ত অনেক বায়ার বিনিয়োগকারী কিন্তু ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার দিকে ধাবিত হচ্ছে। তারা এই জন্য বারবার করে চেষ্টা করছেন যে এই সমস্যা যেন অতি শীঘ্রই সমস্যার সমাধান করা নিয়ে আসা হয়। সামির। তাফিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান এবং চট্টগ্রাম, কক্সবাজার ও কুতুবদিয়া সহ উপকূলীয় জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। বিরূপ আবহাওয়ায় সাগর থেকে তীরে ফিরতে পারেনি কক্সবাজার ও হাতিয়ার 3টি ট্রলার। কক্সবাজার ও নোয়াখালীর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। বুধবার দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হয় একটি লঘুচাপ। পর্যায়ক্রমে তা নিম্নচাপে পরিণত হয়ে 13 সেপ্টেম্বর মধ্যরাতে উপকূল অতিক্রম করে গভীর স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করে প্রায় সারা দেশেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘণ্টায় কুতুবদিয়ায় সর্বোচ্চ 273 মিলিমিটার, কক্সবাজারে দ্বিতীয় সর্বোচ্চ 225 এবং চট্টগ্রামে 203 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এর আগে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৩৭৮ এবং পরবর্তী ১২ ঘণ্টায় আরও বৃষ্টিপাত হয়ে ৩৬ ঘণ্টায় রেকর্ড ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। অতি ভারী বৃষ্টিতে জেলার ৫০টি গ্রামের মানুষ পানিবন্দী। প্রচুর বৃষ্টির কারণে আর অনেক ক্ষয়ক্ষতি বলতে এই মানে ফসল জমি ক্ষয়ক্ষতি, এই বাড়িঘর ক্ষয়ক্ষতি, রাস্তাঘাট ক্ষয়ক্ষতি, অনেক বেশি বৃষ্টি। প্রচুর বৃষ্টি, আমরা ঘর থেকে বাইরে হতে পারিনি। অনেক বৃষ্টি, আমরা ঘর থেকে বাইরে হতে পারিনি। বৃষ্টির সাথে ঝোড়ো ও দমকা হাওয়ায় কক্সবাজার উপকূলে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ অনেকে। সকালে পানির জন্য রাস্তায় মানে যার মানে বড় ধরনের বিল্ডিং আছে তার কাছে আছে নিজে। এখন আমরা আশ্রয় দিচ্ছি, বাড়ি গেলে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে নাকি অনেক হাহাকার করতেছে, কোথাও যাবো যাওয়ার কথা রাস্তা নেই। ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলার মেঘনা নদীতে 10টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। 5টি ট্রলার সহ 8 মাঝি এখনো নিখোঁজ। এইবারের পানিটা খুব বেশি, অন্যান্য অতি নিকটে এই ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি। এবার যেটা দেখলাম এটা অস্বাভাবিক পানি। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। জানাতুল বাকে কেকা, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরকে ইতিবাচক এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে দেখছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তার মতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এই প্রতিনিধি দলটি অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন সরকার সম্পর্কে ধারণা নিতে চাইবে। 6 সদস্যের প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান এরই মধ্যে ঢাকা পৌঁছালেও বাকিরা পৌঁছে যাবেন সন্ধ্যার মধ্যেই। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নামটি বাংলাদেশে বেশ পরিচিত। কয়েক দফা ঢাকা সফর করেছেন এই কূটনীতিক। রাজনৈতিক প্রেক্ষাপট আর মানবাধিকার ইস্যুতে সোচ্চার হওয়ায় প্রতিবারই ছিলেন আলোচনায়। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মার্কিন প্রতিনিধি দলে তাঁর উপস্থিতি কাম্যই ছিল। যদিও 6 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো সংস্কারের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। আমরা IMF এর কাছে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, এডিবির কাছে $5 বিলিয়ন সহায়তা চাচ্ছি আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে একটু দাঁড় করাবার জন্য, এবং সেই সব ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো কাজেই এই মুহূর্তে তারা যদি আমাদের বাস্তব অবস্থাটা উপলব্ধি করে এবং আমরা কেন এই জায়গায় পড়েছি এই কথাটা, এটা যদি তারা সম্যক উপলব্ধি করতে পারে, তাহলে তারা অনেক বেশি মোটিভেটেড হবে আমাদেরকে সহায়তা করার জন্য। এবং এটা তো সত্যি কথাই যে আমাদের এখান থেকে বড় ধরনের অর্থ পাচার হয়েছে, আর্থিক অব্যবস্থাপনা ছিল, আমাদের ব্যাংকগুলো ধ্বংস হয়েছে। তো এই সামগ্রিক চেহারাটা যদি তারা উপলব্ধি করতে পারে, তারা আমাদের সহায়ক হতে পারে। সাবেক এই কূটনীতিক মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ সম্পর্কে ধারণা নিতে চাইবে প্রতিনিধি দলটি। এই মুহূর্তে বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য তো অন্য কেউ নাই, কাজেই সেই জায়গায় তারাই এসছে। আমরা তাদের সাথে, তারা এবং তাদের সেই সক্ষমতাটাও আছে, কাজে সেই সক্ষমতাটাকে আমরা কতখানি কাজে লাগাতে পারি সেই প্রচেষ্টাটা আমি মনে করি এই মুহূর্তে করা আমাদের জন্য খুবই উপাদেয় একটা বিষয় হবে বলে আমার ধারণা। প্রতিনিধি দলটি রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। অর্থ উপদেষ্টা বলেছেন, জনগণ কিছুটা অস্থির হয়ে গেছে, তারা সরকারের কাছ থেকে কাজ দেখতে চায়। অর্থ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো সবখানে দৃশ্যমান উন্নতি করতে আরও খানিকটা সময় দিতে হবে বলেও মনে করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনায় সংস্থার চেয়ারম্যান করদাতাদের ওপর জুলুম না করার আহ্বান জানান। করদাতাদের উত্তম সেবা নিশ্চিত করতে সহকর্মীদের উদ্বুদ্ধ করেন তিনি। রিজভী নওয়াজের রিপোর্ট।
জাতীয় রাজস্ব বোর্ডে আয়কর আইন নিয়ে আলোচনা। বিসিএস কর কর্মকর্তাদের আয়োজনে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্যে কর প্রশাসনের নানা বিষয় তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স পেয়াররা যাতে গ্রো করে সেটা আপনাদের খেয়াল রাখা লাগবে, এবং যেটা আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এর আগেও একটা প্রোগ্রামে বলেছেন যে আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। আপনারা যদি ধর্মে বিশ্বাস করেন তাহলে আপনি খেয়াল করবেন যে এই জুলুমের দায় কিন্তু একান্তই আপনার। আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাতে আস্থা এবং রাজস্ব আয়ে গতি ফেরানো সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা। তো এমনি লোকজন একটু অস্থির হয়ে গেছে 1 মাস। আমাকে বলে 1 মাস হয়ে গেল, তোমরা এখনো কি দেখাচ্ছ না পারফরমেন্স। যাও, আমি অ্যাটলিস্ট বলি যে আর্থিক ক্ষেত্রে মোটামুটি এই কালো টাকা সাদা করার জন্য এসে করেছি, ব্যাংকিং সেক্টরে রিফর্ম হচ্ছে, রেভিনিউতে রিফর্ম হচ্ছে। সরকার যেন কোনো রকম অর্থের অপচয় না করে, এটা হলো সবচেয়ে বড় প্রিন্সিপাল। লক্ষ্য করতে হবে আমরা যেন পরমুখাপেক্ষী না হই। একটা কথা আছে ইংরেজিতে, ইফ ইউর হ্যান্ড ইজ সামবডি এলসেস পকেট, ইফ হি মুভস ইউ হ্যাভ টু মুভ। আপনার হাতটা যদি আমার পকেটে থাকে, আমি ডান দিয়ে গেলে আপনিও যাবেন, বা দিয়ে গেলে আপনিও যাবেন, সেটা কিন্তু হারে হারে আমরা উপলব্ধি করছি। আরেকটা জিনিস, আমাদের অর্থের একটা সবচেয়ে বড় অপচয় হয়, আমি দেখতে পারলাম যে আমাদের যে প্রকল্পগুলি নেওয়া হয় এটা কিন্তু অনেক সময় নট বেসড অন ফেল্ড নিডস। রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা পূরণে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দেন বিসিএস ট্যাক্স কর্মকর্তাদের নেতা লুৎফুল আজিম। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবিধান বাতিল করে নতুন করে জনগণের সংবিধান প্রণয়ন না করলে ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থ হওয়ার আশঙ্কা করছেন কবি ও সমাজ চিন্তক ফরহাদ মাঝার। সংবিধান বাতিল না করে শেখ হাসিনার পছন্দে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে সরকার গঠন করা অন্তর্বর্তী সরকারের বড় ভুল বলেও মনে করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে নতুন বাংলাদেশ বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, যারা ধর্মের কথা বলে ভিন্ন ধর্মের স্থাপনা ও মাজার ভেঙে ফেলছে এবং নারীদের পোশাকের স্বাধীনতা হরণ করতে চাইছে তারা ফ্যাসিস্ট। কক্সবাজারের দিকে কিছু মেয়েকে নিয়ে মোটা লাঠি নিয়ে কিছু লোক দাবি করছে তারা শরিয়া পুলিশ হয়েছে। তারা শরিয়া পুলিশ হয়ে এখন শাসন করবে, মেরে কি কাপড় পরবে, কোথায় যাবে না যাবে। এই যে একটা দাবি যে শরিয়া কায়েম করবার ক্ষমতা আমার, ইসলাম তো এটা কাউকে দেয় না অধিকার। আপনি কি মাজার ভাঙছেন, তো ইসলাম তো আপনাকে অধিকার দেয় না। আপনি মাজার নিয়ে সমালোচনা করেন, আপনি মাজার নিয়ে ফতোয়া দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশাসন এটা করবে, আপনার না সেটা দায়িত্ব। আপনি যখনই মাজার ভাঙেন গিয়ে তৎক্ষণাৎ আমরা বুঝতে পারি যে আপনি কি, আপনি ওই শেখ হাসিনার দালাল। আপনি এখানে বিশৃঙ্খলা করতে চান, আপনি এখানে কি করতে চান, আপনি ছাত্রলীগকে নিয়ে গিয়ে টুপি পরে বলতেছেন এগুলো হুজুর এগুলো করতেছে। দুইটা ক্ষতি করেন, এর পাশাপাশি আপনি ইসলামের ক্ষতি করেন, কারণ ইসলাম তো এরকম না। ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনে ঐক্যমত্য হবে না মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আগামী নির্বাচনে ধর্মীয় দলগুলোর কোনো জোটের সাথে যাবে না তার দল। মুজিবুর রহমান মঞ্জু বলেন, নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেবে এবি পার্টি। দলের লক্ষ্য ও চিন্তার সাথে ছাত্র সমাজের মিল রয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাফিমুল ইসলামের রিপোর্ট। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করে আসছে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি। সেই সাথে রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবির পাশাপাশি সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনার কথাও বলছেন দলটির নেতারা। ছাত্র সমাজের লক্ষ্য ও চিন্তার সাথে এবি পার্টির মিল রয়েছে জানিয়ে সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে তার দল। আমরা যদি এককভাবে নির্বাচন করি তাহলে আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, এবং সেই লক্ষ্যে আমাদের অলরেডি কাজ শুরু হয়েছে। আর আমরা যদি কোনো জোটে যাই তখন আর ৩০০ আসনে ইলেকশন করব না, তখন আমরা যেখানে আমাদের অবস্থা খুবই ভালো, যেখানে আমাদের ভালো প্রার্থী আছে, যে সমস্ত এলাকায় আমাদের ভালো ভোটের সম্ভাবনা আছে, সেখানে আমরা তখন এটাকে আমরা একটা প্রিলিমিনারি একটা চিন্তা করেছি, আমরা 30 থেকে 35টা আসন আমরা জোটে যদি যাই তাহলে জোটবদ্ধভাবে আমরা ইলেকশন করব। ইসলামী দলগুলোর সঙ্গে জোটের সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। আমাদের অবস্থানটাকে রেখেছি আমরা মধ্য থেকে মধ্য ডান একটা অবস্থান আমাদের সেখানে থাকবে,
সেক্ষেত্রে আমরা একটা মডারেট পজিশনে যদি কোনো জোট হয় সেই জোটে আমরা হয়তো যাওয়ার চিন্তা করতে পারি। আবার বিএনপি যদি কোনো জোট করে সেটাও আমাদের জন্য একটা অপশন থাকবে, কিন্তু ধর্মীয় দলগুলোর কোনো জোটে আমাদের যাওয়ার সম্ভাবনা কম। গণহত্যা, গণতন্ত্র ধ্বংস, মানুষের স্বাধীনতা হননকারীরা যেন দেশের রাজনীতি করতে না পারে সেজন্য নতুন আইন প্রণয়নের কথাও বলেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 3:30টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জ্যোতিকে আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগস্টের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়েও অনেকে উদ্যোগ নিচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যা পরবর্তী সময়ের জন্য ধান ও সবজির চারা উৎপাদন করছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে 120 একর জমিতে চাষ উপযোগী চারা উৎপাদনের। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বন্যা পরবর্তী সময় ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো কৃষকের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় আমনের চারা এবং রবি ফসলের বিভিন্ন সবজির তৈরি চারা হাতে পেলে কৃষক উপকৃত হবে। এই ভাবনা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃষকের জন্য চারা উৎপাদন কার্যক্রম হাতে নিয়েছে। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লেটারনে কতগুলো ভ্যারাইটি দিয়ে আমরা তাদেরকে চারা দিয়ে কিছু সার দিয়ে বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেখানে বিতরণ করার চেষ্টা করব। টোটাল 1.5 একর জমিতে 600 কেজি বীজ ফলানো হয়েছে। 50 থেকে 60 একর জমি আমরা রোপণ করতে পারবো। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগ উদ্যোগ নিয়েছে 40 লাখ ধান এবং সবজির চারা উৎপাদনের। ট্রেতে বিস্তারগুলো তোমরা করেছো? জি স্যার। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি আমাদের? এটা স্যার বিনা বিষ। এর মাধ্যমে জনগণকে যেভাবে সাহায্য করতে পারছি এবং আমাদের যে হাতে কলমে যে ব্যবহারিক শিক্ষা সেটাও আমাদের মানে পোষণ হচ্ছে। খুব সুন্দর টাইট এনেছে, আমরাও মজা হইতেছি, শিখা হইতেছে হাতে কলমে, যেটা আমাদের পরে শিখতে হবে এখনই শিখে করতেছি। এটা এ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ জুগিয়ে যাচ্ছেন বিভাগের শিক্ষকরা। তো স্টুডেন্টরা প্রথমে আইডিয়া নিয়ে আসলেও মানে পরবর্তীতে মোটিভেশনটা আমরা ওদেরকে দিয়েছি। তো আমাদের তো ড্যাফোডিল অনেক ছাত্র এবং ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করতেছে। আর এই ব্যাপারে সর্বত্র আমাদের ড্যাফোডিলের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের মিডিয়া ল্যাব বলি, আমাদের ব্র্যান্ডিং ল্যাব বলি, আমাদের সবাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন। পৃথিবীর সংকট মুহূর্তগুলোয় ছাত্র সমাজ, তরুণ সমাজ এগিয়ে আসে। আজকে বাংলাদেশের সংকট উত্তরণ এবং একই সাথে বন্যা পরবর্তী সময়ে যে নতুন সংকট তৈরি হয়েছে সেই সংকট মোকাবেলাতেও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে এসছে। বন্যা পরবর্তী সময় ত্রাণ হিসেবে কৃষকদের মাঝে ধান, অন্যান্য শাকসবজি, ফলমূলের চারা বিতরণের একটা উদ্যোগ নিয়েছে, যেটি নিঃসন্দেহে অন্যের জন্য অনুকরণীয়। ঢাকার আশুলিয়ার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কৃষি মাঠ প্রাঙ্গণ থেকে শাইখ সিরাজ, চ্যানেল। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পর্যটন শহর রাঙামাটি সবুজায়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ সহ 15,000 গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে ক্লাবটি। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় নেয়া এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্বত্য জেলা রাঙামাটির প্রকৃতি ও পরিবেশ। এমন পরিস্থিতিতে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পর্যটন শহর রাঙামাটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ দুটোই করা হয়েছে শিক্ষার্থীদের মাঝে। আমরা যেন সারা বছর ধরে বৃক্ষরোপণ করি, তবে এই সময়টা, এই বর্ষাকালে বৃক্ষরোপণটা হলো উত্তম সময়। সুতরাং এই উত্তম সময় যত বেশি পারি আমরা গাছ লাগানো উচিত আমাদের। এর পাশাপাশি কিন্তু এই বন্যপ্রাণীর আশ্রয়স্থলও কিন্তু এই গাছ। সুতরাং যত বেশি পারি আমাদের লাগাতে হবে
এবং বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলতে হবে। এমন কার্যক্রমে নতুন প্রজন্ম বৃক্ষরোপণে আরো উৎসাহিত হবে বলছেন সংশ্লিষ্টরা। প্রকৃতি ও জীবন ক্লাব আজকে অনেক বছর যাবৎ কাজ করে যাচ্ছে এবং সফলতার সহিত আমরা তার সুফল পাচ্ছি। অনাদিকাল থেকে প্রকৃতির উপর নির্ভরশীল, এই প্রকৃতিকে বাঁচানোর জন্য এই যে অনন্য উদ্যোগ খুবই অপরিহার্য। সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানান বিশিষ্টজনরা। এই ধরনের মহৎ উদ্যোগ আমি মনে করি আমাদেরকে অনেক এগিয়ে নেবে, জাতিকে অনেক এগিয়ে নেবে। দুর্গম পাহাড়ি অঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগ ছড়িয়ে দেওয়ার আহ্বান স্থানীয়দের। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর আবার আমন্ত্রণ। নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে যেসব কমিশনের অধীনে নির্বাচনে গণতন্ত্র ও সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘন হয়েছে তাদের বিচারের আওতায় আনা উচিত। তিনি মনে করেন, ক্ষমতা চিরস্থায়ী করতে আওয়ামী লীগ সরকার সংবিধানের ৫ম সংশোধনী এনেছিল। তিনি বলেছেন, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাছে 10 দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি। রোকসানা আমিনের রিপোর্ট। গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ছায়া সংসদের প্রধান অতিথি, ইসি সংস্কার কমিটির প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগের শাসনামলে ৫ম সংশোধনী আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলেও শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ওই সংবিধানের মৌলিক কাঠামো তারা লঙ্ঘন করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তো তাদের সংবিধান লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপন করা সম্ভব বলে আমি মনে করি। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন ইসি সংস্কার কমিটির প্রধান। যেহেতু এটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দুই একজন আছে, কিন্তু তারাও দু একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। আরপিও ও ইসি নিয়োগ আইন সহ নির্বাচন কমিশনের আইনি কাঠামোগুলো সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ইসি সংস্কার কমিটির প্রধান। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও দুর্যোগ প্রশমনে কয়লার ব্যবহার বন্ধ ও শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করা এবং নদী রক্ষার দাবিতে কক্সবাজারে নৌ র্যালি ও মানববন্ধন কর্মসূচি হয়েছে। জেলার মহেশখালীর মাতারবাড়িতে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরার আয়োজনে বক্তারা শতভাগ পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের আহ্বান জানান। সে সময় পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্প বন্ধ ও দখল হওয়া নদী উদ্ধারের দাবি জানান পরিবেশবিদরা। অংশ নেন ওয়াটার কিপার্স বাংলাদেশ, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এবং পকুয়া ও মহেশখালী উপকূলীয় মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। টানা বৃষ্টিতে চাঁদপুর জেলার দুটি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই কারণে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের এই সময় আখ কাটার আগেই ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। মোর্শেদ আলমের পাঠানো ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বহু বছর ধরেই চাঁদপুরে আখের আবাদ হয়ে আসছে।
বিশেষ করে চাঁদপুর গ্যান্ডারি নামের আখ বেশি আবাদ হয় এ জেলায়। সম্প্রতি টানা বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলায়। এ কারণে কৃষকেরা বিপাকে পড়েছেন। বন্যার কারণে এখন 12,000 টাকা দিছে ব্যাপারী, খোলার সব আখ নষ্ট হয়ে গেছে, ঝল্লা খুঁজে গেছে। আখের দামটা কম, মানে কৃষকের জন্য খুব মারের মধ্যে আছে আর কি, বেরিয়ে নিয়ে লসে আছে। নষ্ট হয়ে যাইতেছে, যে এখন যাইতেছি অর্ধেক পাইছি আর অর্ধেক পাই না। এই ক্ষেত মূলাইছে আগে 45,000 টাকা, এখন এই আখ ক্ষেত মাত্র 22,500। খরচ করছি মনে হয় অন্তত 50,000 টাকা, কিন্তু বেচা হইতে অন্তত 90,000 1 লাখ টাকা। কিন্তু এখন সব বন্যে মানে আখ ফড়িয়ে দেয়, আমি মার খেয়ে গেছি। এবছর জেলায় 605 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। শুধুমাত্র আখই নয়, অন্যান্য ফসল আবাদে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে এখন আমরা পরামর্শ দিচ্ছি, আপাতত পানি সরার পর তারা যাতে একটু ছত্রাকনাশক ব্যবহার করে, পরবর্তীতে আমরা এই জমিতে যাতে অন্য ফসল করতে পারে, বিশেষ করে আগাম রবি শস্য, সেজন্য কিন্তু আমরা তাদের তালিকা তৈরি করছি এবং সরকারকে অবহিত করছি যাতে প্রণোদনার আওতায় তারা আসে। জলাবদ্ধতার কারণে আখ বাজারজাতকরণ নিয়েও দুশ্চিন্তায় কৃষকেরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। মেঘনা নদীর তীব্র ভাঙনের কবলে কিশোরগঞ্জের ভৈরবের বিস্তীর্ণ জনপদ। এর মধ্যে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে 20টি পরিবার, কর্মহীন হাজারো মানুষ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে রেল সেতু ও ভৈরব বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কেপিআই এলাকায় নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, দোকানপাট সহ লাখ লাখ টাকার মালামাল। এতে আশ্রয়হীন হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারিয়েছেন হাজারো মানুষ। বালু কাটার কারণে বাড়িঘর ভেঙে গেছে, মাটির কারণে কি আমাদের এই এলাকা ক্ষতিগ্রস্ত হইলো না এমনিতে কি কারণে ক্ষতিগ্রস্ত? আস্তে আস্তে 3টা ঘর মানে ঘরের 3 জিনিস বা করতেছি না, আমরা বাইরে আইব। প্রায় 35টা ঘর ভাঙা টেঙে সব পানির নিচে চলে গেছে। শুধু তাই নয়, ভাঙন হুমকিতে দেশের 27টি জেলায় জ্বালানি তেল সরবরাহকারী ডিপোঘাট এবং সিলেট চট্টগ্রাম রেল সংযোগ সড়ক ও সেতু। সকালে আইছি, আসার পরে কিছু জিনিস ভাঙা পড়ে গেছে আর কিছু জিনিস সুতার করে আমরা দিয়ে গেছি। অনেক ঘরের বিলবার যা সব ঘর আছে ভাঙা পড়ে যাইতেছে। জিও ব্যাগ ফেলা সহ সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ডিরেকশন মহোদয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে উনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় দ্রুতই এই গুদামটি খালি করবেন, যাতে আমরা এই ভিতরে যে সারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে নিতে পারি। জীবন জীবিকার রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগের আহ্বান ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।